হ্যালো এভরি স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আবার চলে এলাম। আজকে আমরা কেলাসের ধর্ম নিয়ে পড়ব, অর্থাৎ কঠিন পদার্থের প্রপার্টিজ বা ধর্ম আলোচনা করব। আমরা ধর্ম বলতে এইটুকু আমরা জেনে এসেছি ছোটবেলা থেকে যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে এবং কঠিন পদার্থের কণাগুলো পরস্পর কাছাকাছি থাকার জন্য তারা একটা আকর্ষণ বলের মাধ্যমে কিন্তু সলিড অবস্থায় থাকে। এবং এটাও জেনে এসেছি যে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো বেশি সংখ্যক থাকার জন্য তাদের ঘনত্ব বা ডেনসিটি কিন্তু বেশি, হ্যাঁ কি না? তো আমরা এই পর্যন্ত কিন্তু জেনেছি, কিন্তু আজকে কঠিন পদার্থের ক্ষেত্রে তড়িতের উপর কিভাবে নির্ভর করে সেটা কিন্তু আজকে এই ক্লাস ভিডিওতে জানবো আমরা। বুঝতে পারলাম আমি কি বলছি? অর্থাৎ কঠিন পদার্থের তড়িতের ধর্ম নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো যারা এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অন করে রাখো, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে মিস না হয়ে যায়। তার দেরি কেন, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে তোমরা ইন্ট্রোডাকশনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আমি আজকে কি ক্লাস নিতে যাচ্ছি। যে কোনো ক্লাসের অর্থাৎ কঠিন পদার্থের তার ধর্ম নিয়ে আলোচনা করব। তো কঠিন পদার্থের ধর্ম বলতে আমরা আজকে আলোচনা করব যেটা, সেটা হচ্ছে তড়িতের ধর্ম নিয়ে আলোচনা করব আমরা। তো কঠিন পদার্থের তড়িতের ধর্ম নিয়ে সাথে আমরা তিনটি ভাগে ভাগ করব। কি কি সেটা না, এক নম্বর হচ্ছে পরিবাহী বলবো, দু নম্বর হচ্ছে অন্তরক পদার্থ বলবো, তিন নম্বর পয়েন্ট বলবো আমরা কি অর্ধ পরিবাহী। বুঝতে পারলাম কি বলছি? তাহলে কঠিন পদার্থের যে তিনটি ধর্ম আমরা আলোচনা করব তড়িতের উপর ডিপেন্ড করে, এক হচ্ছে পরিবাহী, দু নম্বর কি বললাম অন্তরক পদার্থ, তিন নম্বর পয়েন্ট কি বলবো আমরা অর্ধ পরিবাহী। চলো আমরা একটা একটা টপিক কিন্তু তোমাদের বোঝাচ্ছি। চলো আমরা ফার্স্ট আমরা জেনে নিই যে পরিবাহী বা পরিবাহী কাকে বলবো আমরা। দেখো, যে সকল পদার্থ যারা খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারবে তাদেরকেই আমরা কি বলবো পরিবাহী পদার্থ বলবো। বুঝতে পারলাম কি বলছি? তাহলে যেসব পদার্থ খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারবে তাদেরকেই আমরা কি বলবো পরিবাহী পদার্থ বলবো। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেসব ধাতব পদার্থ তাদের ক্ষেত্রে কি থাকে না মুক্ত ইলেকট্রন থাকে। কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে, যার জন্য কি হয় এরা হচ্ছে উত্তম সুপরিবাহী পদার্থ। কি লিখবো আমরা? সুপরিবাহী পদার্থ। বুঝতে পারলাম কি বলছি? তাহলে কারণ ধাতব পদার্থ কি হচ্ছে, তারা মুক্ত ইলেকট্রন থাকার জন্য তারা অনায়াসে তড়িৎ পরিবহন করতে পারবে, তাদেরকে আমরা তো পরিবাহী বললাম। এই যে বলে এলাম আমরা যেসব কঠিন পদার্থ খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা পরিবাহী বলবো। তাহলে ধাতব পদার্থগুলো মুক্ত ইলেকট্রন থাকার জন্য তাদেরকে আমরা কি বলবো না উত্তম সুপরিবাহী পদার্থ বলবো। এই পরিবাহী পদার্থের ক্ষেত্রে তার যে তড়িৎ পরিবাহিতার মান 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্স এদের পরিবাহিতার মান, অর্থাৎ এর কাছাকাছি থাকে পরিবাহিতার মানটা কত 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্স। বুঝতে পারলাম কি বলছি? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তাহলে পরিবাহিতা কাকে বলবো না যে সকল পদার্থ খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকেই আমরা কি বলবো পরিবাহী পদার্থ। এই পরিবাহী পদার্থের ক্ষেত্রে তার তড়িৎ পরিবাহিতার মান কত না 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্সের খুব কাছাকাছি থাকে। চলো এরপর আমরা পড়বো কি না অন্তরক পদার্থ। কি পড়বো আমরা? অন্তরক পদার্থ কাকে বলবো না যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে আমরা কি বলবো অন্তরক পদার্থ বলবো। বুঝতে পারলাম কি বলছি? তাহলে যেসব পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে আমরা কি বলবো অন্তরক পদার্থ। যেমন আমরা বলতে পারি কাঠ, রাবার বলতে পারি, হ্যাঁ অভ্র বলতে পারি আমরা, হ্যাঁ কি না? তো এইগুলো হচ্ছে অন্তরক পদার্থ, এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। এদের ক্ষেত্রে যে তড়িৎ পরিবাহিতার মান কত না 10⁻⁻28 ওহম ইনভার্স মিটার ইনভার্স। বুঝতে পারলাম কি বলছি? তাহলে অন্তরক পদার্থের ক্ষেত্রে তাদের যে তড়িৎ পরিবাহিতার মান কাছাকাছি কত থাকে
10⁻28 ওহম ইনভার্স মিটার ইনভার্স। ক্লিয়ার? বুঝতে পারলে কি বলছি? তাহলে যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদের কি আমরা কি বলবো না অন্তর পদার্থ বলবো। যার তড়িৎ পরিবাহিতার মান কত পেলাম আমরা 10⁻28 ওহম ইনভার্স মিটার ইনভার্স। এবার চলো আমরা অর্ধ পরিবাহী নিয়ে আলোচনা করি। অর্ধ পরিবাহী কাকে বলবো না যে সকল পদার্থ অর্থাৎ যে সকল তড়িৎ পরিবাহী পরিবাহী আর অন্তরক পদার্থের মাঝামাঝি হয় তাকেই আমরা কি বলবো অর্ধ পরিবাহী বলবো। বুঝতে পারলাম কি বলছি? আবার বলছি না যে সকল তড়িৎ পরিবাহী পরিবাহী আর অন্তরক পদার্থের মাঝামাঝি অবস্থায় থাকে তাদেরকে আমরা কি বলবো অর্ধ পরিবাহী। ক্লিয়ার? বুঝতে পারলাম? বুঝতে পারলাম কি বলছি? হ্যাঁ কি না? আবার বলছি যে পরিবাহী আর অন্তরক পদার্থের মাঝামাঝি অবস্থায় থাকে তাদেরকেই আমরা কি বলবো অর্ধ পরিবাহী বলবো। যেমন আমরা কি বলতে পারি জার্মেনিয়াম বলতে পারি, সিলিকন বলতে পারি, কপার অক্সাইড বলতে পারি, আয়রন অক্সাইড বলতে পারি, ইটিসি আরো অক্সাইড হতে পারে বা আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে। আমাদের জাস্ট একটা কি দুটো জাস্ট এক্সাম্পল আকারে মনে রাখতে হবে। বুঝতে পারলাম কি বলছি? তাহলে অর্ধ পরিবাহী এক্সাম্পল গুলো কি দিলাম জার্মেনিয়াম, সিলিকন, কপার অক্সাইড, আয়রন অক্সাইড, ইটিসি। এদের পরিবাহিতার মান 10⁻⁷ থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। বুঝতে পারলাম কি বলছি? হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাদের পরিবাহিতার মানটা কত বললাম আমি না 10⁻⁷ থেকে 10⁻⁴। বুঝতে পারলাম কি বলছি? 10⁻⁷ থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স এদের তড়িৎ পরিবাহিতার মান। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? তাহলে অর্ধ পরিবাহীটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে পরিবাহী আর অন্তরক পদার্থের মাঝামাঝি অবস্থায় থাকবে সেটাকে আমরা কি বলবো অর্ধ পরিবাহী বলবো। যেমন আমি এক্সাম্পল এখনই দিলাম কি জার্মেনিয়াম, সিলিকন, ইটিসি এদের অর্ধ পরিবাহিতা বা তড়িৎ পরিবাহিতার মানটা কত বললাম না 10⁻⁷ থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। ক্লিয়ার? তোমরা এইগুলোকে একটু কনসেপ্ট দিয়ে একটু মনে রাখো, এখান থেকে কোনো কোশ্চেন তেমন আছে না কিন্তু কনসেপ্টটা মনে রাখো। বুঝতে পারলাম কি বলছি? এবং এই যে তড়িৎ পরিবাহিতার মানগুলো বললাম এইগুলো অনেক সময় এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়ে থাকে আর যারা যেই দিবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই যে পয়েন্ট গুলো বললাম যে তড়িৎ পরিবাহিতা যে মানগুলো বললাম সেগুলো কিন্তু একটু খেয়াল করে মনে রেখে দিবে। ক্লিয়ার? তাহলে এই তড়িতের ধর্মের অনুযায়ী যে তিনটে ভাগে ভাগ করলাম এর উপর ডিপেন্ড করে আমরা আজকে পড়বো ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি পড়বো আমরা। বুঝতে পারলাম কি বলছি? পটি বা ব্যান্ড তত্ত্ব থিওরি পড়বো আমরা। চলো আমরা দেখে নিই এই তড়িতের পরিবাহিতার উপর ডিপেন্ড করে। চলো তাহলে পটি বা ব্যান্ড তত্ত্ব যেটাকে আমরা কি বলবো ব্যান্ড থিওরি বলবো আমরা। ব্যান্ড থিওরি বলবো কি জিনিসটা বা ব্যান্ড থিওরি কি জিনিসটা সেটা জানতে হবে আমাদের। দেখো ব্যান্ড তত্ত্ব জিনিসটা হচ্ছে দেখো আমরা যেসব ধাতব যে বন্ধন ঘটে যেসব ধাতব বন্ধন ঘটে যে কোনো ধাতুর ক্ষেত্রে তাদের একটা আণবিক কক্ষ থাকে। কি থাকে? একটা আণবিক কক্ষ থাকে। কি বললাম বুঝতে পেরেছো? এই আণবিক কক্ষের ইলেকট্রনের যে আদান প্রদান সাহায্যে আমরা যে থিওরি বা আমরা যে মডেল তৈরি করব সেটাকেই আমরা কি বলবো ব্যান্ড তত্ত্ব বলবো। যেমন নরমালি তোমাকে যদি এক্সাম্পল দিই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে একটা ধরো গ্রাউন্ড স্টেট এটা কি বলবো আমরা জিএস আর একটা কি থাকে ইএস মানে এক্সাইটেড স্টেট। কি থাকে না গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন গুলো থাকে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে তাকে এক্সাইটেড স্টেটে পাঠিয়ে দিই ইলেকট্রন গুলোকে। কি বললাম বুঝতে পেরেছো তো? হ্যাঁ কি না? তো এই যে তত্ত্বের সাহায্যে আণবিক তত্ত্বের সাহায্যে বা কক্ষের যে ধাতব বন্ধনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব সেটাকেই আমরা কি বলবো না ব্যান্ড তত্ত্ব থিওরি বলবো আমরা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? চলো আমরা এই ব্যান্ড তত্ত্বের উপর ডিপেন্ড করে আমরা কতগুলো টপিক জেনে নিই আমরা। চলো ফার্স্ট হচ্ছে আমরা পড়বো যে যোজক ব্যান্ড। কি বলবো আমরা? ফার্স্ট পড়বো আমরা কি যোজক ব্যান্ড বা ভ্যালেন্সি ব্যান্ড বলবো আমরা। ভ্যালেন্সি ব্যান্ড বলবো আমরা। কাকে বলবো জানতে হবে আমাদের। দেখো ইলেকট্রন গুলো সচরাচর কি থাকে প্রত্যেকটা ধাতব এলিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট যে কক্ষ থাকে সবসময় ফুলফিল অবস্থা থাকে। হ্যাঁ কি না? অর্থাৎ
ইলেকট্রন গুলো যখন সম্পূর্ণ বা আংশিক ভাবে পুরোপুরি পূর্ণ থাকে এবং সেই সর্বোচ্চ শক্তি ব্যান্ডটা যোজক ব্যান্ড বলবো আমরা। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? আবার বলছি, যোজক ব্যান্ডটা কি জিনিসটা দেখো না, ইলেকট্রন গুলো পুরোপুরি সম্পূর্ণ বা আংশিক ভাবে পূর্ণ থাকবে এবং এই সর্বোচ্চ শক্তি ব্যান্ডটাকে আমরা কি বলবো? যোজক ব্যান্ড বলবো। আমরা এখনই একটা ছবির মাধ্যমে তোমাদের দেখাবো, বুঝতে পারবে। আর পরিবাহী ব্যান্ড কাকে বলবো না, যেখানে ইলেকট্রন গুলো থাকে না, মানে ইলেকট্রন কোনো থাকে না, সেটাকে আমরা কি বলবো? পরিবাহী ব্যান্ড বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? হ্যাঁ কি না? না বুঝতে পারোনি? বলো। বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ যোজক ব্যান্ডের উপরের যে শক্তি, যেখানে শক্তির পরিমাণ সর্বনিম্ন থাকে, তাকেই আমরা কি বলবো? না পরিবাহী ব্যান্ড বলবো আমরা, অর্থাৎ যেখানে ইলেকট্রন থাকে না। আর নিষিদ্ধ শক্তি অঞ্চল কাকে বলবো না, এই যোজক ব্যান্ড বা ভ্যালেন্সি ব্যান্ড যেটাকে বললাম আর পরিবাহী ব্যান্ডের যে মধ্যবর্তী যে গ্যাপ, যে অঞ্চলটা বা ডিফারেন্সটা, সেটাকেই আমরা কি বলবো? নিষিদ্ধ অঞ্চল বলবো। চলো আমরা একটা ড্র করে দেখে নিই যে কারা অর্ধ পরিবাহী, কারা পরিবাহী বা কারা অন্তরক পদার্থ, আমরা এই ব্যান্ড তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা ব্যাখ্যা করে নিই। দেখো আমি নর্মালি এরকম ঘর আঁকলাম একটা, যেটা আমরা কি বলি? কক্ষ বলি। আমরা জানি না যে এস পি ডি এফ এগুলো আছে, এস কক্ষে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে, এরকম যে কক্ষগুলো আমরা জানি। তো সেই রকম আমরা কি করলাম? দুটো কক্ষ আনলাম, এটাকে ভাবলাম আমি জিএস মানে গ্রাউন্ড স্টেট, আর এটাকে কি ভাবলাম? ইএস অর্থাৎ এক্সাইটেড স্টেট। এখানে ইলেকট্রন গুলো গ্রাউন্ড স্টেটে কি থাকে? ফুলফিল অবস্থায় ইলেকট্রন থাকে। এই জন্য এটাকে আমরা কি বলেছিলাম এখনই? না যোজক ব্যান্ড বলেছিলাম আমরা। কি বললাম? যোজক ব্যান্ড বা ভ্যালেন্সি ব্যান্ড। আর এখানে শক্তি স্তরটা কি থাকবে? সর্বোচ্চ হবে। এখানে যে সর্বোচ্চ শক্তি ব্যান্ড, সর্বোচ্চ কি থাকে? শক্তি সম্পূর্ণ ব্যান্ড, সর্বোচ্চ শক্তি সম্পূর্ণ ব্যান্ড বলবো। আর এই উপরে যে ফাঁকা স্থান থাকে, এইটাকে আমরা কি বলবো? না পরিবাহী ব্যান্ড বলবো আমরা। পরিবাহী কি বলবো আমরা? ব্যান্ড বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? যেখানে কিন্তু সর্বনিম্ন শক্তি ব্যান্ড, এটা কি বলবো আমরা? সর্বনিম্ন শক্তি ব্যান্ড, শক্তি ব্যান্ড বলবো। কারণ এখানে শক্তির পরিমাণ কম, আর নিচের শক্তির পরিমাণ কি হয়? বেশি, আর উপরে শক্তির পরিমাণ কি হয়? কম থাকে। বুঝতে পারলাম কি বলছি? আর যে এই যে দুটো ব্যান্ড, এই যে দুটো ব্যান্ডের যে মধ্যবর্তী যে অঞ্চলটা ফাঁকা থাকে, এটাকে আমরা কি বলবো? না নিষিদ্ধ শক্তি অঞ্চল বলবো আমরা। কি বলবো? নিষিদ্ধ শক্তি অঞ্চল বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? এই যে গ্যাপ, পরিবাহী আর যোজক ব্যান্ডের যে মধ্যবর্তী যে গ্যাপটা, সেটাকে আমরা কি বলবো? না নিষিদ্ধ শক্তি অঞ্চল বলবো আমরা। বুঝতে পারলাম? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন গুলো কিন্তু প্রায় সম্পূর্ণ বা আংশিক ভাবে পূর্ণ থাকে, যেখানে সর্বোচ্চ শক্তি ব্যান্ড বলবো আমরা। তার উপরে কক্ষ শক্তি স্তরে অর্থাৎ ইএস এক্সাইটেড স্টেট যেটাকে বলবো আমরা, সেখানে কি বলবো? পরিবাহী ব্যান্ড, যেখানে কি থাকে? সর্বনিম্ন শক্তি থাকে। বুঝতে পারলাম কি বলি? বা সর্বনিম্ন শক্তি ব্যান্ড বলবো আমরা। ক্লিয়ার? তো এই যোজক ইলেকট্রন ক্ষেত্রে আমরা এক্সাম্পল তৈরি, যেমন লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি? দুটো ইলেকট্রন থাকে। তাহলে এই জিএস এ কি থাকবে? দুটো ইলেকট্রন থাকবে নিশ্চয়ই এখানে। আর উপরে কক্ষে ইলেকট্রন থাকবে না? থাকবে? থাকবে না, কারণ 1s কক্ষে। তাহলে 2s, এটা যদি বলি 2s, তাহলে 2s কক্ষে ইলেকট্রন থাকবে লিথিয়ামের ক্ষেত্রে, আর 2p ক্ষেত্রে কোনো ইলেকট্রন থাকবে না। বুঝতে পারলাম কি বলছি? তাহলে আমরা দেখব যখন আমরা টেম্পারেচার দিব বা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব, তখন কি হয় না, এই যে ইলেকট্রন গুলো কি হয় না এক্সাইট স্টেটে চলে যায়। এখন যে তোমাদের একটা এক্সাম্পল দিলাম, এক্সাইট স্টেটে ইলেকট্রন গুলো চলে যায়, তখন কি হয় না তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ পরিবাহিতা তখন বলবো আমরা, বা পরিবাহী বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? না বুঝতে পারলে না? ক্লিয়ার? আর যখন দেখবো আমরা এই নিষিদ্ধ অঞ্চলটা যখন থাকবে না, এই নিষিদ্ধ অঞ্চল না থাকলে তখন আমরা কি বলবো? যে কোনো পদার্থ সুপরিবাহী পদার্থ। বুঝতে পারছি কি বলছি? এই নিষিদ্ধ অঞ্চল মানে এই অঞ্চল যখন না থাকে, তখন কি হবে? যখন থাকবে না, অর্থাৎ যোজক ইলেকট্রন অর্থাৎ গ্রাউন্ড স্টেট আর এক্সাইট স্টেট থাকবে, তখন কি হবে? পরিবাহী হবে। তখন কি হবে? পরিবাহী। পরিবাহী বলবো আমরা বা সুপরিবাহী বলবো আমরা। আবার এই যে নিষিদ্ধ অঞ্চলটা যত বড় হবে, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা যত বেশি হবে,
তখন সেটাকে আমরা কি বলবো, কুপরিবাহী পদার্থ বলবো বা অন্তরক পদার্থ বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? এই যে যোজক ব্যান্ড বা ভ্যালেন্সি ব্যান্ড আর পরিবাহী ব্যান্ডের এই যে নিষিদ্ধ অঞ্চলটা যত গ্যাপটা বেশি হবে, অর্থাৎ যত প্রশস্ত বাড়বে, অর্থাৎ গ্যাপটা যত ডিস্টেন্স বাড়বে, তাদের ক্ষেত্রে কি হয় না, কুপরিবাহী পদার্থ হয়। বুঝতে পারলাম কি বলছি? আবার দেখবে এই যে যোজক আর হচ্ছে ওই পরিবাহী ব্যান্ড, তাদের মধ্যে যত গ্যাপটা নিষিদ্ধ অঞ্চল যত কম হবে, তত কি হবে, অর্ধ পরিবাহী হবে। কি বলবো তখন আমরা, অর্ধ পরিবাহী বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? ক্লিয়ার সবাই? বুঝতে পারলে? আবার বলছি দেখো, এই ব্যান্ড তত্ত্বের সাহায্যে আমরা কারা পরিবাহী, কারা অন্তরক পদার্থ বা কারা অর্ধ পরিবাহী আমরা বুঝে নিতে পারবো। আমরা যোজক কক্ষ যেটা বললাম, সেখানে সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বা আংশিকভাবে পূর্ণ থাকে। যেমন তোমাদের এখন এক্সাম্পল দিলাম কি, যে লিথিয়ামের ক্ষেত্রে বললাম দুটো টু থাকে, গ্রাউন্ড স্টেটে দুটো ইলেকট্রন থাকবে আর উপর এক্সাইটেড ইলেকট্রন থাকবে না। তাহলে আর পরিবাহী ব্যান্ড কাকে বলবো আমরা, না যেখানে যোজক ব্যান্ডের উপরের যে স্তর থাকবে, যেখানে সর্বনিম্ন শক্তি ব্যান্ড বলবো আমরা। আর যোজক ব্যান্ড যেটাকে আমরা সর্বোচ্চ শক্তি ব্যান্ড বলবো আমরা, কারণ সেখানে ইলেকট্রন গুলো আছে। তো পরিবাহী ব্যান্ড আর যোজক ব্যান্ডের মাঝামাঝি অঞ্চলটাকে আমরা কি বলবো, নিষিদ্ধ শক্তি অঞ্চল বলবো। এই গ্যাপটা যখন না থাকে তখন যে কোনো পদার্থ কি হয়, সুপরিবাহী হয়, অর্থাৎ পরিবাহী বলবো আমরা। আর যখন এদের গ্যাপটা আরো বেশি হয়ে যায়, নিষিদ্ধ অঞ্চলের গ্যাপটা যখন বেশি হয়ে যায়, তখন কি হবে, তার ক্ষেত্রে কুপরিবাহী পদার্থ অর্থাৎ অন্তরক পদার্থ বলবো আমরা। আর যাদের ক্ষেত্রে এই নিষিদ্ধ অঞ্চল গ্যাপটা কম থাকে, তখন সেটা কি হয়, অর্ধ পরিবাহী পদার্থ হয়। বুঝতে পারলাম কি বলছি? তাহলে এই ব্যান্ড তত্ত্বের সাহায্যে আমরা কিন্তু যোজক ব্যান্ড কোনটাকে বললাম, পরিবাহী ব্যান্ড বা নিষিদ্ধ অঞ্চল কি জিনিসটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। প্লিজ তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। কখন আমরা অর্ধ পরিবাহী বলবো, কখন আমরা পরিবাহী বলবো, কখন আমরা অর্ধ পরিবাহী বলবো, তো সেইগুলো আমরা ব্যান্ড তত্ত্বের সাহায্যে আমরা কিন্তু বুঝে নিতে পারলাম। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? এই অর্ধ পরিবাহীর উপর ডিপেন্ড করে আমরা দুটো টপিক পড়বো, যেটা হচ্ছে কি এন টাইপ আর হচ্ছে পি টাইপ। আমরা অশুদ্ধি জনিত ত্রুটি কিন্তু নেক্সট ক্লাসে বা আগের ক্লাস ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বিশুদ্ধ পরিবাহী বা বিশুদ্ধর মধ্যে যে কোনো পদার্থের মধ্যে যখন বাইরে থেকে অশুদ্ধি মেশাই, তখন কিন্তু অশুদ্ধি ত্রুটি দেখা যাচ্ছিল। তো এই তত্ত্বের সাহায্যে আমরা এই যে অর্ধ পরিবাহী পরিবাহীর ক্ষেত্রে আমরা ডিপেন্ড করে সেখানে আমরা দুটো টপিক পড়বো, যেটা কি বললাম, এন টাইপ আর হচ্ছে পি টাইপ। চলো আমরা সেই দুটো আমরা বুঝে নিই। দেখো, ফার্স্ট হচ্ছে আমরা কি বলবো, এন টাইপ পরিবাহী। কি বলবো, এন টাইপ পরিবাহী। এন টাইপ পরিবাহী কাকে বলবো আমরা, না দেখো, সিলিকন অথবা জার্মেনিয়াম, এগুলোকে আমরা কি বললাম এখনই, না অর্ধ পরিবাহী বলেছিলাম আমি, মনে পড়ছে? এখনই বলে এলাম অর্ধ পরিবাহী বলবো আমরা, তাই না? যারা পরিবাহী আর অন্তরক পদার্থের মাঝামাঝি অবস্থায় কাজ করে তাদেরকে আমরা অর্ধবাহী পরিবাহী বলেছিলাম। যাদের তড়িৎ পরিবাহিতার মান বলেছিলাম কত, 10⁻⁷ থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। তাহলে তাদের ক্ষেত্রে এক্সাম্পল দিয়েছিলাম অর্ধপরিবাহী ক্ষেত্রে সিলিকন আর জার্মেনিয়াম। তাহলে এই সিলিকন ও জার্মেনিয়াম এই সব এগুলো হচ্ছে বিশুদ্ধ অর্ধ পরিবাহী বলবো আমরা। কি বলবো, বিশুদ্ধ অর্ধ পরিবাহী। এই বিশুদ্ধ অর্ধ পরিবাহীর মধ্যে বা এই বিশুদ্ধ অর্ধ পরিবাহী কেলাসের মধ্যে অপদ্রব্য হিসাবে সামান্য পরিমাণ যদি আমরা পঞ্চযোজী মৌল যোগ করে দিই, তখন যে বিশুদ্ধ পরিবাহীটা বা যে অবিশুদ্ধ অর্ধ পরিবাহীটা তৈরি হবে, সেটাকে আমরা কি বলবো, এন টাইপ অর্ধ পরিবাহী বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? আবার বলছি দেখো, যে এন টাইপ অর্ধ পরিবাহী কাকে বলবো, অর্ধ পরিবাহী জিনিসটা নিশ্চয়ই তোমরা সবাই জেনে এসছো। সেখানে বলেছিলাম সিলিকন আর জার্মেনিয়াম, একটা এক্সাম্পল দিয়েছিলাম। তাহলে এই সিলিকন জার্মেনিয়াম এই বিশুদ্ধ অর্ধ পরিবাহীর মধ্যে যদি বা এই জার্মেনিয়াম বা সিলিকন অর্ধ পরিবাহী বিশুদ্ধ অর্ধ পরিবাহীর কেলাসের মধ্যে বাইরে থেকে যদি সামান্য পরিমাণ বিশুদ্ধ হিসাবে পঞ্চযোজী মৌল যোগ করি, পঞ্চযোজী মৌল বলতে মানে 5 ভ্যালেন্সি থাকবে, যেমন কি বলতে পারি, ফসফরাস বলতে পারি, আর্সেনিক বলতে পারি, অ্যান্টিমনি বলতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে পঞ্চযোজী মৌল বলতে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে? তো এইগুলো এদের ভ্যালেন্সি কিন্তু 5 থাকে, তাই না? তাহলে
সিলিকন জার্মেনিয়াম এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর কেলাসের মধ্যে বাইরে থেকে অপদ্রব্য হিসাবে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল মেশালে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয় সেটাকেই আমরা কি বলবো না এন টাইপ অর্ধপরিবাহী বলবো আমরা। ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছ যদি আমি কেলাস তৈরি করি পঞ্চযোজী মৌল মানে প্লাস যোজতা, সিলিকনের ক্ষেত্রে আমরা বললাম যে 4টা করে ইলেকট্রন থাকে, ধরো পঞ্চযোজী মৌল ফসফরাস বললাম, ঠিক আছে? তাহলে এখানে দেখবো আমরা 4টা আমি সিলিকন এঁকে নিই, চারপাশে 4টা আমি সিলিকন এঁকে নিচ্ছি। ওকে, তো এখানে আমরা ইলেকট্রন সংখ্যাগুলো বসিয়ে নিই। এখানে একটা ইলেকট্রন কার ক্ষেত্রে না সিলিকনের ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকবে, হ্যাঁ কি না? এদের ক্ষেত্রে 4টা করে ইলেকট্রন থাকবে। পরপর আমি এঁকে নিচ্ছি 4টা করে ইলেকট্রন এঁকে নিলাম। আর ফসফরাসের ক্ষেত্রে আমরাও জানি যে বাইরে কক্ষে পঞ্চযোজী মানে 5টা করে ইলেকট্রন থাকবে, তাহলে 1টা 2টো 3টা 4টা। দেখো এখন নরমালি তারা কিন্তু একটা বন্ড ফরমেশন করতে পারে, এখনো কিন্তু আরো একটা ইলেকট্রন এক্সট্রা হিসাবে থাকে, সেটাকে কি বলবো আমরা না ফ্রি ইলেকট্রন বলবো আমরা। কি বলবো? ফ্রি ইলেকট্রন, অর্থাৎ ফ্রি অবস্থায় ইলেকট্রন থাকে। তো এই ধরনের যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাই সেটাকে আমরা কি বলবো এন টাইপ অর্ধপরিবাহী বলবো। বুঝতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না? পাশে একটা ছবি দিয়েছি, নিশ্চয়ই তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরে দাও। পত্রের ক্ষেত্রে 4 মানে এটা আমরা কি জানি সিলিকনের ক্ষেত্রে, এটা কি জানি সিলিকনের ক্ষেত্রে। আর পঞ্চযোজী হলো 5টা, তার মানে 4টা যুক্ত হয়ে গেছে বর্ণাকারে, আরো একটা ফ্রি ইলেকট্রন অবস্থায় পড়ে আছে। তাহলে এই ধরনের অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা কি বলবো এন টাইপ বলবো। আবার বলছি যে সিলিকন বা জার্মেনিয়াম বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে বাইরে থেকে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল যেমন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এইগুলো মিশালে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাই তাকে আমরা কি বলবো না এন টাইপ অর্ধপরিবাহী বলবো। পঞ্চযোজী মৌল বলতে এখানে ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি আমি দেখালাম যেটা যে 5টার মধ্যে 4টা সিলিকনের সঙ্গে তারা বন্ড করে নিয়েছে, আরো একটা ফ্রি ইলেকট্রন অবস্থায় কিন্তু ওই কেলাসের মধ্যে থাকে, সেটাকেই আমরা কি বলবো না এন টাইপ অর্ধপরিবাহী বলবো। বুঝতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না? ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? চলো এরপর আমরা পড়বো আমরা পি টাইপ অর্ধপরিবাহী। কি বলবো আমরা? পি টাইপ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে কিন্তু প্রচুর কোশ্চেন দেয় এখানে, যারা যেই দিবে বা নিট দিবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ওই এক্সাম্পল দিয়ে দিতে পারে। পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলবো না একই রকম আমরা সিলিকন বা জার্মেনিয়াম এরা আমরা কি জানি না বিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা জানি, অর্ধপরিবাহী জানি আমরা, হ্যাঁ কি না? তাই তো? তাহলে এই সিলিকন বা জার্মেনিয়াম এই বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে সামান্য পরিমাণ বাইরে থেকে অপদ্রব্য হিসাবে ত্রিযোজী মৌল বলতে আমরা কি বলবো না বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম ইটিসি, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলবো ত্রিযোজী মৌল। বুঝতে পারলাম কি বলছি? এই ত্রিযোজী মৌল মিশে গেলে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাই তাকেই আমরা কি বলবো পি টাইপ অর্ধপরিবাহী বলবো। বুঝতে পারলাম? তাকে কি বলবো আমরা পি টাইপ অর্ধপরিবাহী বলবো। তাহলে বোরন অ্যালুমিনিয়াম এগুলো কি হচ্ছে না ত্রিযোজী মৌল, অর্থাৎ ভ্যালেন্সি 3+3 আকারে ভ্যালেন্সি থাকে এদের। আর সিলিকন জার্মেনিয়াম বিশুদ্ধ অর্ধপরিবাহী, তাদের ক্ষেত্রে +4 ভ্যালেন্সি থাকে। এই বিশুদ্ধ অর্ধপরিবাহী জার্মেনিয়াম বা সিলিকন তাদের সাথে বাইরে থেকে অপদ্রব্য হিসাবে সামান্য পরিমাণ যদি আমি ত্রিযোজী মৌল বোরন বা অ্যালুমিনিয়াম যোগ করে দিই তাহলে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাই তাকেই আমরা কি বলবো পি টাইপ অর্ধপরিবাহী বলবো আমরা। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিই, আমরা সিলিকন আমি দিলাম আর মাঝখানে আমরা কি জানি বোরন থাকে, হ্যাঁ কি না? আর বোরনটা এখানে ত্রিযোজী মৌল হিসাবে থাকবে। আর সিলিকনের ক্ষেত্রে আমরা জানি 4টা করে ইলেকট্রন বাইরে কক্ষে থাকে, অর্থাৎ 4+ ইলেকট্রন থাকে, হ্যাঁ কি না? 4টা করে ইলেকট্রন আমি ড্র করে নিলাম। আর বোরনের ক্ষেত্রে ত্রিযোজী মৌল মানে +3 মানে 3টা ইলেকট্রন থাকবে এখানে, হ্যাঁ কি না? তাহলে একটা ইলেকট্রন দিলাম, 2টো 3টা, আরো একটা কিন্তু ইলেকট্রন এখানে শর্ট আছে, তার মানে এখানে হোল তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? হোল তৈরি হয়েছে, একটা ইলেকট্রন শর্ট, মানে এখানে 3টা করে বন্ড করে গেলেও এরা কিন্তু আরেকটার সাথে বন্ড করতে পারে না, মানে হোল হিসাবে আছে। তাহলে এই ধরনের যে অশুদ্ধি অর্ধপরিবাহী তৈরি হয় তাকেই আমরা কি বলবো পি টাইপ অর্ধপরিবাহী। দেখতে পাচ্ছ ত্রিযোজী মৌল এটা 3+, আর প্রত্যেকটা সিলিকনের ক্ষেত্রে এগুলো সিলিকন 4+,
তার মানে দেখতে পাচ্ছ যে 3টা বোরনের ক্ষেত্রে ইলেকট্রন হয়ে গেছে ত্রিয়োজি মৌল, আর একটা হোল সংখ্যা কিন্তু থাকে। তাহলে এই ধরনের অবিশুদ্ধ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা কি বলবো, পি টাইপ অর্ধ পরিবাহী, যেখানে আমরা ত্রুটি ঘটছে, মানে অবিশুদ্ধ রূপে ত্রুটি ঘটছে। বুঝতে পারলাম কি বলছি? ক্লিয়ার সবাই? বুঝতে পারলে? এখানে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ভাবে দেয় যে পি টাইপ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ত্রিয়োজি মৌল না হয়। এক্সাম্পল হিসাবে বোরন অ্যালুমিনিয়াম বলতে পারি, জার্মেনিয়াম বলতে পারি, ইন্ডিয়াম বলতে পারি ইত্যাদি। আবার এখানে ত্রিযোজি মৌল নিতে হয়। ক্লিয়ার? আর এন টাইপের ক্ষেত্রে কি পঞ্চযোজি মৌল, যেমন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, যেগুলো এক্সাম্পল গুলো দিলাম। খুব ভালোভাবে এখানে এক্সাম্পল গুলো খুব ইজি ভাবে কিন্তু মনে রাখবে, যেভাবে আমি তোমাদের বললাম যে পি টাইপের ক্ষেত্রে একটা হোল সৃষ্টি হয়, আর এন টাইপের ক্ষেত্রে এক্সট্রা একটা ফ্রি ইলেকট্রন থাকে। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? ওকে, চলো আমরা নেক্সট একটা টপিকের দিকে যাই। কঠিন পদার্থের চৌম্বক ধর্ম। কঠিন পদার্থ চৌম্বকের প্রতি আকর্ষণ করে কি করে না, সেগুলো নিয়ে একটু জাস্ট আলোচনা করব আমরা, হ্যাঁ কি না? তো কঠিন পদার্থের চৌম্বক ধর্ম নিয়ে আলোচনা করলে আমরা বুঝবো যে 5টা টপিক নিয়ে আলোচনা করব। একটা বলবো আমরা প্যারাম্যাগনেটিক পদার্থ, আর একটা বলবো ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক পদার্থ, অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ, আর হচ্ছে ফেরিম্যাগনেটিক পদার্থ বলবো আমরা। ক্লিয়ার? তো এখানে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এই দুটো খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে একটু দেখে রাখবে, কারণ তোমাদের যারা জেই পরীক্ষা দিবে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট এই প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। অনেক সময় অ্যান্টি ম্যাগনেটিকের ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন দেয়। এখানে নরমালি তোমরা এক্সাম্পল গুলো ভালো করে মনে রাখবে, এবং প্যারাম্যাগনেটিক পদার্থ কাকে বলবো সেগুলো একটু জাস্ট নরমালি আইডিয়া রাখবে। দেখো, প্যারাম্যাগনেটিক পদার্থ কাকে বলবো না, দ্বারা চুম্বক দ্বারা হালকা ভাবে আকর্ষিত হয়, অর্থাৎ চুম্বক দ্বারা ক্ষীণ ভাবে আকর্ষিত হয়। কি হয় এটা? ক্ষীণ ভাবে, ক্ষীণ ভাবে চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তাদেরকে আমরা কি বলবো, প্যারাম্যাগনেটিক বলবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? এই প্যারাম্যাগনেটিক কি হয় না, যে চৌম্বক ক্ষেত্র আছে সেটা কম প্রাবল্য থেকে বেশি প্রাবল্যের দিকে কি হয় না সরে যায়, সেটাকে আমরা কি বলবো, প্যারাম্যাগনেটিক পদার্থ বলবো আমরা। এখানে এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি অক্সিজেন বলতে পারি, আমরা সোডিয়াম বলতে পারি, আয়রন 3+ আকার দিতে পারি। তো এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। তাহলে যারা চুম্বক দ্বারা ক্ষীণ ভাবে বা হালকা ভাবে আকর্ষিত হয় এবং কম প্রাবল্যের থেকে বেশি প্রাবল্যের দিকে সরে যায়, সেগুলোকে আমরা কি বলবো, প্যারাম্যাগনেটিক পদার্থ বলবো, যেমন অক্সিজেন, সোডিয়াম, আয়রন বলা। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর চলো আমরা ডায়াম্যাগনেটিক নিয়ে আলোচনা করি। যারা চুম্বক দ্বারা পুরোপুরি বিকর্ষিত হয়, মানে আকর্ষিত না হয়ে বিকর্ষণ ঘটে, তাদেরকেই আমরা কি বলবো, ডায়াম্যাগনেটিক পদার্থ বলবো। বললাম, বুঝতে পেরেছো তো? এরা বেশি প্রাবল্য থেকে কম প্রাবল্যের দিকে কিন্তু সরে যায় ডায়াম্যাগনেটিক পদার্থ ক্ষেত্রে। যেমন আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড, NaCl বলতে পারি, হ্যাঁ কি না, H2O বলতে পারি, আরো এক্সাম্পল আছে, বইতে তোমরা একবার দেখে নিবে। বুঝতে পারলাম কি বলছি? তাহলে ডায়াম্যাগনেটিক হচ্ছে চুম্বক দ্বারা বিকর্ষিত হয় এবং বেশি প্রাবল্য অঞ্চল থেকে কম প্রাবল্য অঞ্চলের দিকে সরে যায়, সেগুলো হচ্ছে কি না ডায়াম্যাগনেটিক পদার্থ। যেমন আমি এক্সাম্পল কি দিলাম, সোডিয়াম ক্লোরাইড, H2O। এই প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। প্যারাম্যাগনেটিক হচ্ছে ক্ষীণভাবে চুম্বক দ্বারা আকর্ষিত হয় এবং কম প্রাবল্যের অঞ্চল থেকে বেশি প্রাবল্যের দিকে সরে যায়। আর ডায়াম্যাগনেটিক ক্ষেত্রে কি হয় না, চুম্বক দ্বারা বিকর্ষিত হয় এবং বেশি চুম্বকের বেশি প্রাবল্য অঞ্চল থেকে কম প্রাবল্য অঞ্চলের দিকে কিন্তু সরে যায় ডায়াম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার বললাম। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? এবার চলো ফেরোম্যাগনেটিক নিয়ে আলোচনা করি। ফেরোম্যাগনেটিক কাকে বলে না, যেসব পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে কিন্তু আকর্ষিত হয়, তাকে আমরা কি বলবো, ফেরোম্যাগনেটিক বলবো। যেসব পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষণ করে, এটা কি করবে, আকর্ষণ করবে। আর ডায়াম্যাগনেটিক ক্ষেত্রে কি ছিল, বিকর্ষণ করছিল, হ্যাঁ কি না? আর ফেরোম্যাগনেটিক ক্ষেত্রে কি হচ্ছে, তীব্রভাবে আকর্ষণ করে। বুঝতে পারলাম কি বলছি? তাকে আমরা কি বলবো, ফেরোম্যাগনেটিক পদার্থ বলবো। যেমন আমরা বলতে পারি আয়রন, আয়রন মানে লোহা, লোহা তো চুম্বক দ্বারা আকর্ষণ করবে। যেমন নিকেল, কি বললাম বুঝতে পেরেছো তো? এইগুলো একটা একটা এক্সাম্পল কি না ফেরোম্যাগনেটিক পদার্থ। অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলবো আমরা না, অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও এদের যে চৌম্বক ভ্রাবকের মান কিন্তু সবসময় কি হয়, শূন্য হয়, অর্থাৎ নিট চৌম্বক ভ্রাবকের মান কি হয়, শূন্য হয়। অর্থাৎ চৌম্বক ভ্রাবকের মান যদি শূন্য হয়, তাকেই আমরা কি বলবো, অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ। অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য
অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে কি হয়, তার চৌম্বক ভ্রামকের মানটা কি হয়, সবসময় কি হয়, শূন্য হয়। যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি আমি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড Cr2O3 বলতে পারি, ম্যাঙ্গানিজ অক্সাইড বলতে পারি, আয়রন অক্সাইড বলতে পারি। এগুলো প্রত্যেকটা হচ্ছে কি অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ, যাদের অযুগ্ম ইলেকট্রন থাকে, যার জন্য এদের চৌম্বক ভ্রামকের মান কিন্তু শূন্য হয়। ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলবো বলতো আমরা, না যেসব পদার্থ অনেকগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে, যেসব পদার্থ অনেক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও এদের চৌম্বক ভ্রামকের মান কিন্তু কি হয়, কম হয়, শূন্য না হয়ে কিছুটা পরিমাণ থাকে, মানে কম থাকে, তাকেই আমরা কি বলবো, ফেরোম্যাগনেটিক বলবো আমরা। অর্থাৎ এদের অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও চৌম্বক ভ্রামকের মান অনেকটা কম হয়। আর অ্যান্টি ফেরোম্যাগনেটিক ক্ষেত্রে কি হয়, না অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও চৌম্বক ভ্রামকের মান কিন্তু শূন্য হয়েছিল। আর ফেরোম্যাগনেটিক ক্ষেত্রে কি ছিল, না এদের চৌম্বক ভ্রামকের মান কিন্তু কম হয়েছিল। যেমন আমরা বলতে পারি আয়রন অক্সাইড বলতে পারি, Fe3O4 বলতে পারি এক্সাম্পল হিসাবে, আরো ইটিসি আরো এক্সাম্পল আছে। তাহলে এই যে চৌম্বক পদার্থ বা চৌম্বকের ধর্ম কঠিন পদার্থের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক আর হচ্ছে ফেরিম্যাগনেটিক। তো এইগুলো নিশ্চয়ই কনসেপ্ট গুলো তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই ক্লিয়ার। এখানে শুধু কোনটা চৌম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে, কোনটা ক্ষীণ ভাবে, কোনটা তীব্র ভাবে, কোনটা বিকর্ষণ বা কোনটা চৌম্বকের মান শূন্য হচ্ছে, এই কনসেপ্ট গুলো একটু মাথায় রেখে দিবে, কারণ জেই বা নিটের জন্য কিন্তু এখান থেকে কোশ্চেন ভালোভাবেই পড়ে এবং এক্সাম্পল গুলো ভালো করে মনে রাখবে, ক্লিয়ার। তো আজকের আমার ক্লাস কিন্তু এই পর্যন্ত। নেক্সট ক্লাস নতুন একটা টপিক নিয়ে আমি আবার আসবো। আহ তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন রাখো, কারণ এরকম ক্লাস ভিডিও কিন্তু তোমরা প্রতিনিয়ত কিন্তু পাবে। এবং তোমাদের যদি এই ক্লাস ভিডিওগুলো ভালো লাগে তোমাদের বন্ধুদেরও কিন্তু শেয়ার করো, ক্লিয়ার। চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।